এই বছর মার্চ মাসে দুটি গ্রহণ পড়েছে। বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হয়েছে দোল পূর্ণিমার দিন 14 মার্চ 2025 এবং আগামী 29 মার্চ 2025 সংগঠিত হতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের দিন যেই রাশিতে সূর্যগ্রহণ সংগঠিত হবে সেই রাশিতে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। 6টি গ্রহের একটি কনজাংশন বা 6টি গ্রহের একটি সংযোগ তৈরি হবে এবং এই সংযোগ অত্যন্ত প্রভাবশালী ও বিরল প্রকৃতির একটি সংযোগ। এই গ্রহ সংযোগ বা এই কনজাংশন সামগ্রিকভাবে বা রাশি লগ্ন অনুসারে আমাদের ব্যক্তিগত জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চন্দ্রগ্রহণের ভিডিও, চন্দ্রগ্রহণের আগে আমি একটি চন্দ্রগ্রহণ নিয়ে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই সূর্যগ্রহণ সম্বন্ধে যে আলোচনা করব, সূর্যগ্রহণের বিশেষতা রয়েছে। আমি যেমন বললাম যে 6টি গ্রহের একটা কনজাংশন বা একটি সংযোগ তৈরি হবে ওই গ্রহণের রাশিতে এবং সেটা অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত বিরল প্রকৃতির একটি কনজাংশন। এই গ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং এই গ্রহণ শুরু হবে দুপুর 2 ভারতীয় সময় দুপুর 2:21 থেকে সন্ধে 6:14 পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী। এবং এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে, এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। যেমন আমেরিকার উত্তরাংশ, উত্তর আমেরিকার কিছু কিছু অংশ থেকে, ইউরোপের কিছু কিছু অংশ থেকে, রাশিয়ার কিছু কিছু অংশ থেকে এবং আফ্রিকার কিছু কিছু অংশ থেকে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে তার কারণ এই গ্রহণের দিনকে 6টি গ্রহের একটি বিশেষ কনজাংশন তৈরি হচ্ছে ওই রাশিতে, অর্থাৎ মীন রাশিতে। সেই দিনকার যে গ্রহ সন্নিবেশ সেটা আমি একটু বলি। সেই দিনকে মীন রাশিতে সূর্যগ্রহণ, অতএব চন্দ্র থাকবে সেদিন অমাবস্যা স্বাভাবিকভাবেই, এবং সেদিন চন্দ্র সূর্য অর্থাৎ রবি, চন্দ্র এবং রাহু থাকবে এবং বক্রগতির বুধ থাকবে এবং বক্রী শুক্র থাকবে এবং রাত 9:44 সেদিন শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। অতএব এখানে 6টি গ্রহের একটা কনজাংশন তৈরি হবে এই মীন রাশিতে, অর্থাৎ যেই রাশিতে গ্রহণ হবে সেই রাশিতে একটা 6টা গ্রহের একটা কনজাংশন তৈরি হবে। এবং ঠিক মীন রাশির বিপরীত রাশিতে কেতুর অবস্থান থাকবে। আমরা জানি রাহু এবং কেতু সবসময় একে অপরের ঠিক বিপরীতে থাকে, একে অপরের 180 ডিগ্রি বিপরীতে থাকে। অতএব বিপরীত রাশিতে, কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকবে এবং এই 6টি গ্রহের দৃষ্টি থাকবে কেতুর উপর, কন্যা রাশির ওপর। এবং সেই দিনকে বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে এবং মঙ্গল থাকবে মিথুন রাশিতে। এবং এই বৃহস্পতি আর মঙ্গলেরও দৃষ্টি থাকবে কেতুর ওপর, এই মীন রাশি, এই কন্যা রাশির ওপর। বৃহস্পতির 5ম দৃষ্টি থাকবে এবং মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকবে কেতুর ওপর, অর্থাৎ এই কন্যা রাশির ওপর। অতএব এই রাশি চক্রের দ্বাদশ রাশি মীন রাশি এবং 6ষ্ঠ রাশি কন্যা রাশি বিশেষভাবে অ্যাক্টিভেট থাকবে গ্রহদের দ্বারা। কন্যা রাশি প্রত্যেকটি গ্রহের দ্বারা 8টি গ্রহের দ্বারা অ্যাক্টিভেট থাকবে। কেতুর উপর 8টি গ্রহের দৃষ্টি থাকবে। কেতুর গোচর চলবে কন্যা রাশিতে, যে কেতুর গোচর চলছে এবং কেতুর ওপরে 8টি গ্রহের, বাকি 8টি গ্রহের দৃষ্টি থাকবে এবং রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশিতে 6টি গ্রহের কনজাংশন থাকবে, অর্থাৎ 6টি গ্রহের এনার্জি
দ্বাদশ রাশি মীন রাশিকে, রাশিচক্রের দ্বাদশ রাশিকে প্রভাবিত করবে এবং ষষ্ঠ রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশিকে প্রত্যেকটি গ্রহ প্রভাবিত করবে। অতএব এটা একটা অত্যন্ত প্রভাবশালী এবং বিরল প্রকৃতির একটি সংযোগ বা কনজাংশন তৈরি হচ্ছে। তো এটাকে বিরল প্রকৃতির কনজাংশন কেন বলা হচ্ছে? তার মূল কারণ হলো এই ধরনের কনজাংশন কি আগে হয়নি বা হয় না? হ্যাঁ, একটি রাশিতে একাধিক গ্রহের সংযোগ বা দুই বা ততোধিক গ্রহের সংযোগ অনেক সময় হয়, অনেকের হরস্কোপে আমরা দেখতে পাই, কিন্তু এই সংযোগটিকে অত্যন্ত বিরল সংযোগ বলা হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই সংযোগটি হচ্ছে প্রথমত রাশিচক্রের শেষ রাশি মীন রাশিতে, এই সংযোগটি হচ্ছে গ্রহণের দিন এবং এই সংযোগটি হচ্ছে রাহু কেতুর অ্যাক্সিসে, এবং এই সংযোগটি হচ্ছে যেই দিনকে শনি ট্রানজিট করছে, শনি প্রবেশ করছে মীন রাশিতে। আমরা জানি শনি এক একটি রাশিতে 2.5 বছর করে ট্রানজিট করে এবং সেই দিনকে অর্থাৎ 29শে মার্চই শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করছে 2.5 বছর পর। অতএব শনি ট্রানজিট শুরু হচ্ছে এবং এইটা রাশিচক্রের শেষ রাশি এবং রাহু কেতুর অ্যাক্সিসে এই কনজাংশন হচ্ছে গ্রহণের দিনকে। এবং এখানে আরেকটি বিশেষতা হচ্ছে যে কেতুর ওপর বা ষষ্ঠ রাশিতে কন্যা রাশির ওপরে প্রত্যেকটি গ্রহের একটি প্রভাব রয়েছে, কেতুর ওপর বাকি 8টি গ্রহের একটি প্রভাব রয়েছে। অতএব এই যে অত্যন্ত প্রভাবশালী এবং বিরল, এই জন্যই এটাকে বলা হচ্ছে একটি বিরল সংযোগ, একটি বিরল কনজাংশন। এই বিরল কনজাংশন অত্যন্ত প্রভাবশালী এবং এই প্রভাব অবশ্যই শুভ হবে না। তার কারণ এখানে একমাত্র শুক্রই উচ্চস্থ অবস্থায় ট্রানজিট করছে। শুক্র বক্রী, কিন্তু যেহেতু মীন রাশিতে শুক্র তুঙ্গ থাকে, তুঙ্গস্থ শুক্র, তাই একমাত্র শুক্রই উচ্চস্থ। অন্যান্য গ্রহগুলি কন্ডিশন অত্যন্ত পাওয়ারফুল তো বলাই যায় না, বরং বলবো যে সন্তোষজনক পরিস্থিতিতে গ্রহগুলি নেই, যার ফলে এই কনজাংশন, এই সংযোগকে শুভ ফলদায়ক বলে ধরা হচ্ছে না, বরং বলা হচ্ছে যে নানাভাবে এই স্বরগ্রহ কনজাংশন বা এই স্বরগ্রহ সংযোগ নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যা এবং সংকট তৈরি করতে পারে। এই যে স্বরগ্রহ সংযোগ, এটা একমাত্র তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল দেবে বা অনেকটা শুভ ফল দেবে সেই সব মানুষকে যারা কোনো স্পিরিচুয়াল সাধনার মধ্যে আছেন, সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন। তার কারণ এই যে সংযোগটা, এই যে কনজাংশনটা, এটা তৈরি হচ্ছে রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশিকে বলা হয় মোক্ষর, যেহেতু দ্বাদশ রাশি, দ্বাদশ ভাবকে বলা হয় মোক্ষের ভাব, এটা আধ্যাত্মিকতার ভাব এবং বিশেষ করে এটা বৃহস্পতির রাশি। তাই এই দ্বাদশ ভাবের যে রাশিটি, এই মীন রাশি যখন এতগুলি গ্রহের দ্বারা অ্যাক্টিভেটেড হচ্ছে, তখন আমি বলবো একমাত্র যারা কোনো স্পিরিচুয়াল সাধনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। তারা কিছু বিশেষ অনুভূতি বা উপলব্ধি করতে পারবেন এই সময়, এবং আমি বলবো যে এটা একটা বিশেষ যোগ হবে তাদের ক্ষেত্রে যারা আধ্যাত্মিক কোনো সাধনার সঙ্গে যুক্ত। বাকি সকলের জন্য এই সংযোগ, এই কনজাংশন বিশেষভাবে নানা রকম সমস্যা এবং চ্যালেঞ্জেসের ইঙ্গিত দিচ্ছে। যেমন আমি বলবো সামগ্রিকভাবে কি হতে পারে, সামগ্রিকভাবে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা অতিবৃষ্টি হওয়া বা ঝড় জল, অতি বৃষ্টির কারণে বন্যা হওয়া
বা ভূমিকম্প হওয়া, এই ধরনের কিছু প্রাকৃতিক দুর্যোগ দিতে পারে, দুর্যোগ হতে পারে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম হতে পারে। এবং রাজনৈতিকভাবে বিশেষ অরাজকতার সৃষ্টি হতে পারে বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন দেশে। সরকারের প্রতি একটা বিরোধিতামূলক একটা সমস্যা সংগঠিত হতে পারে বিভিন্ন দেশে। সরকারের প্রতি বিদ্রোহ, সরকারের কোনো নীতিতে বিদ্রোহ, সংঘাত, কোনো হিংসাত্মক প্রবলেম, সমস্যা, হিংসাত্মক ঘটনা, যুদ্ধ, যেমন এখন একটা যুদ্ধর পরিস্থিতি চলছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ পরিস্থিতিটা আরও প্রভাবশালী হতে পারে। এবং অর্থনৈতিক দিক থেকে বিশেষ সমস্যা এই সময় হতে পারে। শেয়ার বাজার, এই সময় শেয়ার বাজারের ক্ষেত্রে শেয়ার বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা, অনেক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনীতিতে কিছু, অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রথমে বলবো যে আমাদের এইগুলো তো স্বাভাবিক সামগ্রিক দিক, এইগুলো সামগ্রিক প্রভাব। এই যে কনজাংশনের সামগ্রিক প্রভাব হচ্ছে এইগুলো। রাজনৈতিকভাবে সরকারের বিভিন্ন দেশে সরকার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, কোনো নীতির প্রতিবাদ, তাতে কোনো বিদ্রোহ হওয়া, হিংসাত্মক কোনো ঘটনা হওয়া, সরকার পড়ে যাওয়া, এই সব ধরনের সমস্যা, বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী তাদের সমস্যা হওয়া, তাদের বিরুদ্ধে একটা জনবিদ্রোহ বা গণবিদ্রোহ ওঠা, গণবিদ্রোহ তৈরি হওয়া ইত্যাদির সমস্যা হবে সামগ্রিকভাবে। এবার আসবো রাশি এবং লগ্ন অনুযায়ী ব্যক্তিগত জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে এই ট্রানজিট বা এই সংযোগ। প্রথমে বলবো মেষ রাশির কথা। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতকদের এই সংযোগ হচ্ছে দ্বাদশভাবে। দ্বাদশ ভাবকে এবং ষষ্ঠ ভাব, এই দুটি ভাবকে বিশেষভাবে এই গ্রহ সংযোগ অ্যাক্টিভেট করছে, প্রভাবিত করছে। এবং যেমন আগে বললাম যে ষষ্ঠ ভাবের উপরে প্রত্যেকটি গ্রহের প্রভাব থাকছে। কেতু তো ওখানে সঞ্চার করছে এবং কেতুর উপরে প্রত্যেকটি গ্রহের দৃষ্টি। এর ফলে কি হতে পারে মেষ রাশি এবং লগ্নের জাতকদের? প্রথম বলবো ব্যয়, অর্থ নাশ এবং অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে। অতি অর্থ ব্যয় এবং ক্ষয়ক্ষতি, নানা রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষতি আর্থিক ক্ষতি হতে পারে, সেই ক্ষতি কোনো রিলেশনের জায়গায় ক্ষতি হতে পারে, নানাভাবে ক্ষতি, ক্ষয়ক্ষতি এবং অর্থনাশ এবং একটা বিশেষভাবে ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে মেষ রাশির ক্ষেত্রে আরেকটি বিশেষতা হচ্ছে যে শুক্র এবং বৃহস্পতির রাশি চেঞ্জ। শুক্র বৃহস্পতির রাশিতে অর্থাৎ মীন রাশিতে শুক্রের সঞ্চার চলছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে বক্রী হয়ে শুক্রের সঞ্চার হচ্ছে মীন রাশিতে, এবং শুক্রের রাশিতে বৃষ রাশিতে বৃহস্পতির বর্তমানে সঞ্চার হচ্ছে। অর্থাৎ এই যে প্লেস চেঞ্জিং হচ্ছে, তার ফলে কিন্তু মেষ রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। কারণ কি, দুটো বিপরীত ধর্মী গ্রহ, বিপরীত ধর্মীর, বিপরীত প্রকৃতির গ্রহ, তাদের মধ্যে প্লেস চেঞ্জিং হওয়ার ফলে একটা মেষ রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। মেষ রাশি এবং লগ্নের জাতকদের কারো কারো মধ্যে মনে হবে কোনো শৌখিন জিনিস কেনার প্রতি এখন আগ্রহ হবে। শৌখিন জিনিসের প্রতি, শৌখিন কোনো খাবার দাবার হোক, জিনিস হোক, তার প্রতি খরচ করার একটা প্রবণতা আসবে। কিন্তু সেই মানসিকতাও অনেকটা সংযত করতে হবে বাজেটের জন্য। তার কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতির যে প্রভাব, তাতে করে কিছুটা মনে হবে যে এত বড় খরচা করব না, এরম ধরনের একটা মানসিকতা, করব কি করব না, এরম ধরনের একটা দ্বন্দ্ব
অনেকের মধ্যে, মেষ রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে তৈরি হবে। এবং আমি এই ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো অপ্রয়োজনীয় খরচা এই সময় না করাই ভালো, কারণ অর্থনাশ ব্যয় যোগ অত্যন্ত প্রবল থাকবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য। অর্থ ব্যয় হতে পারে রোগের জন্য, অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতকদের কোনো অসুস্থতার জন্য, হসপিটালাইজড হওয়ার জন্য অর্থ ব্যয় হতে পারে, বা পরিবারের কোনো কারোর অসুস্থতার জন্য ব্যয় হতে পারে। তো অসুস্থতার জন্য ব্যয় হওয়াটা ঠিক আছে, সেটা তো হবেই, সেটা তো করতেই হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় করা থেকে এই সময় অবশ্যই সাবধান থাকতে হবে। কিন্তু যেমন বললাম যে শুক্র আর বৃহস্পতির একটা বিপরীত ধর্মী একটা প্রভাব মেষ রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে থাকবে। মেষ রাশি এবং লগ্নের ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভেট করছে। ষষ্ঠ ভাব মানে রোগ, রিপু, ঋণ এবং শত্রুর ভাব, প্রতিদ্বন্দ্বিতার ভাব, প্রতিযোগিতার ভাব। এই সব ক্ষেত্রেও কিছু সংকট, কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন রোগ, আমি আগেই বললাম রোগের কারণে অর্থ ব্যয় হতে পারে। মেষ রাশি এবং লগ্নের জাতকদের শারীরিক অসুস্থতা হতে পারে, শারীরিক অসুস্থতার জন্য খরচা হতে পারে। শারীরিক অসুস্থতা এবং কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি চললে সেই জায়গায় কিছু প্রবলেম, কিছু সংকট এই সময় দেখা দিতে পারে। প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো পরিস্থিতি এই সময় হঠাৎ করে আসতে পারে এবং সেটা মানসিক চিন্তার একটা কারণ হতে পারে। মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো যে কোনো ডিসিশন, সেটা খরচের ব্যাপার হোক, সেটা পারিবারিক ব্যাপার হোক, সেটা সম্পত্তির ব্যাপার হোক, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। মেষ রাশি এবং লগ্নের জাতকদের মানসিক টেনশন, শারীরিক প্রবলেম, ছোটোখাটো দুর্ঘটনা বা আঘাতপ্রাপ্তির সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব গাড়ি ঘোড়া যারা চালান বা রাস্তাঘাটে চলার সময় অত্যন্ত সাবধান হতে হবে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে, যারা প্রেম সম্পর্কে জড়িত তাদের সেই প্রেম সম্পর্কে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিক থেকে কোনো সংকট হওয়া বা সম্পত্তি এই সময় কেনা বা বেচা এই সময় সেটা না করাই উচিত বলে আমি মনে করি। সম্পত্তির দিক থেকেও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সব দিকে অবশ্যই সাবধান হতে হবে। মায়ের স্বাস্থ্য এই সময় খারাপ হতে পারে বা মায়ের সঙ্গেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সব দিক থেকে মেষ রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে আমি বলবো সাবধান হতে হবে। এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই সময় বলতে কতদিন। আমি আগে বলেছি কিনা আমার মনে নেই, আমি এখন বলি যে 29 তারিখে এই কনজাংশনটা হচ্ছে, কিন্তু 29 তারিখ এবং 30 তারিখ অর্থাৎ 29 মার্চ এবং 30 মার্চ এই দুদিন এই কনজাংশনটা থাকবে। এবং এই কনজাংশনের আগে থেকেই 2 সপ্তাহ আগে থেকেই কিন্তু এর প্রভাব শুরু হবে এবং 29 তারিখ 30 তারিখের পর 1 মাস পর্যন্ত এই প্রভাব, এই কনজাংশনের প্রভাব থাকবে। এবং আমি বলবো এই কনজাংশন মানে গ্রহ যখন সরে যাবে, শুক্র, বুধ ইত্যাদি বা চন্দ্র, এইসব গ্রহ যখন চলে যাবে, অর্থাৎ কনজাংশনটা চলে গেলেও, কনজাংশনটা ভেঙে গেলেও, তাহলেও কিন্তু শনি এবং রাহুর একটা সংযোগ থাকবে, একটা কনজাংশন থাকবে, যেটা অত্যন্ত অশুভ কনজাংশন। এবং সেটা থাকবে মে মাসের মিডল পর্যন্ত। 18 মেতে রাহু মীন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই 18 মে পর্যন্ত শনি রাহুর এই কনজাংশন থাকবে, যেটা মেষ রাশি এবং কিছু কিছু রাশির জন্য বিশেষভাবে অশুভ ফলদায়ক হবে। তো মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো 18 মের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত সাবধানে কাটানো উচিত। নানা রকম সংকট, ক্ষয়ক্ষতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষরাশি, লগ্ন বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন হচ্ছে একাদশ ভাবে। অতএব একাদশ ভাবকে এই গ্রহগুলো অ্যাক্টিভেট করছে, সেই সঙ্গে পঞ্চম ভাবকেও অ্যাক্টিভেট করছে এই সমস্ত গ্রহ, যার ফলে কী ধরনের সম্ভাবনা, কী ধরনের
সংকট বা কোন কোন দিকে সাবধানে থাকতে হবে। আয়ের জায়গায় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা, যেখান থেকে আপনি আয় করছেন সেই আয়ের জায়গায় কিছু প্রবলেম থাকবে। বড় ভাই বা বোনের সঙ্গে কোনো সম্পর্কে কোনো প্রবলেম হতে পারে, বা কোনো বিশেষ বন্ধু আপনার সঙ্গে এই সময় সেই বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং বৃষ রাশির চতুর্থ এবং পঞ্চম ভাবকে বিশেষভাবে এই যে প্রভাবিত করছে এই কনজাংশন, তার ফলে পারিবারিক দিক থেকে, সন্তানের দিক থেকে সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্কে যারা আছেন তাদের প্রবলেম হতে পারে। এবং কর্মক্ষেত্র, যেমন আগে বললাম, কর্মক্ষেত্র যে কোনো প্রফেশনের জায়গায় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে আমি বলবো কর্মের জায়গায় কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু এই সময় সম্ভাবনা থাকবে। এবং যে কোনো আয়ের জায়গায় কোনো প্রবলেম এই সময় হতে পারে। এবং আর্থিক দিক থেকেও আমি বলবো সাবধানে থাকতে হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। যদিও বৃষ রাশির উপর বৃহস্পতির এখন ট্রানজিট চলছে, কিন্তু তাহলেও এই যে সংযোগ, এই যে কনজাংশন, সেটা কিন্তু বিশেষভাবে এফেক্টিভ হবে পারিবারিক দিক থেকে এবং সন্তানের দিক থেকে, মায়ের সঙ্গে রিলেশন, মায়ের স্বাস্থ্যের দিক থেকে, এবং স্থাবর সম্পত্তির দিকে সজাগ থাকতে হবে। এই সময় কোনো স্থাবর সম্পত্তি কেনা বা বেচা ইত্যাদি না করাই ভালো বলে মনে করি আমি। এবং প্রেম সম্পর্ক যাদের রয়েছে তাদের প্রেম সম্পর্কে কোনো সমস্যা এই সময় আসতে পারে। এরপরে মিথুন রাশি এবং মিথুন লগ্ন। মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে দশম ভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব দশম ভাবে এই কনজাংশন দশম ভাবকে প্রভাবিত করছে এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করছে। চতুর্থ ভাবে প্রত্যেকটি গ্রহের 9টি গ্রহের প্রভাব থাকছে এবং কেতুর সঞ্চার চলছে চতুর্থভাবে। কেতুর ওপরে প্রত্যেকটি গ্রহের 8টি গ্রহের দৃষ্টি থাকছে। মিথুন রাশির জন্য এই সময়টা অত্যন্ত সংকটের সময়। কর্মজীবন, দশম ভাব মানে কর্মভাব। যে কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, সেটা আপনার নিজস্ব বিজনেস হোক, নিজস্ব প্রফেশন হোক, চাকরি হোক, যে কোনো কর্মভাবে একটা সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, কর্মক্ষেত্রের পরিবর্তন, এমনকি কর্মচ্যুত হওয়ারও সম্ভাবনা থাকবে। অত্যন্ত একটা ডিফিকাল্ট সময়। বুধ এই সময়, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এই সময় বক্রী হয়ে আছে এবং মীন রাশি বুধের নিচ ঘর, নিচ স্থান, নিচ রাশি, ফলে বুধ একদম ডিস্টার্বড অবস্থায় রয়েছে। অতএব মিথুন রাশির জন্য মানসিকভাবে, শারীরিকভাবে, কর্মের দিক থেকে, পারিবারিক দিক থেকে অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকা উচিত। কর্মের দিকে অত্যন্ত ফোকাসড থাকা উচিত। এই সময় যেমন আগে বললাম, কর্মচ্যুত হতে পারে, কর্মের পরিবর্তন হতে পারে, নানাভাবে কর্মস্থলে প্রবলেম হতে পারে। এমনকি অনেকের যাদের ট্রান্সফারেবল জবে যারা রয়েছেন, হয়তো বাড়ি থেকে অনেক দূরে ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা থাকবে, বাসস্থান পরিবর্তন হওয়ারও এই সময় সম্ভাবনা থাকবে। অতএব মিথুন রাশি এবং লগ্ন উভয় জাতকদের জন্যই কিন্তু এই সময়টা অত্যন্ত সাবধানতার সময়। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন হচ্ছে নবম ভাবে, অর্থাৎ নবম ভাব আর তৃতীয় ভাব, এই দুটি ভাবকে প্রভাবিত করছে গ্রহ। 6টি গ্রহ প্রভাবিত করছে নবম ভাবকে এবং প্রত্যেকটি গ্রহের প্রভাব থাকছে, প্রত্যেকটি গ্রহের এনার্জি থাকছে তৃতীয় ভাবে। কর্কট রাশি তৃতীয় ভাবে, কর্কট রাশি এবং লগ্নের তৃতীয় ভাবে। কর্কট রাশি যাদের, তাদের বর্তমানে শনির ঢাইয়ার শেষ পর্যায়ে এবং শেষ হবে যখন শনি 29শে মার্চ, যখন শনি
কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, ঢাইয়া শেষ হবে। আস্তে আস্তে কর্কট রাশির পরিবর্তন হবে, ভাগ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। এতদিন 2.5 বছর শনি অষ্টমভাবে শনির যে ট্রানজিট চলেছে তাতে নানা রকম সমস্যা অনেকের হয়েছে, অনেক কর্কট রাশি এবং লগ্নের জাতকদের হয়েছে। সেই জায়গায় পরিবর্তন হবে। নবমভাবে শনি ট্রানজিট শুরু হচ্ছে, তাতে করে ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে কনজাংশন নবম ভাবকে প্রভাবিত করছে, ফলে নানা রকম ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা অতি অবশ্যই থাকবে। এবং বৃহস্পতি একাদশভাবে বৃহস্পতির একটা প্রভাব থাকছে, অতএব আয় উন্নতির দিকে একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে আমি একটা কথা অবশ্যই বলবো, প্রচেষ্টা এবং ফোকাসড হতে হবে, নিজের কর্মের প্রতি প্রচেষ্টা করতে হবে। সহজে কিছু হবে না, সব কিছুর জন্য প্রচেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে এবং ফোকাসড থাকতে হবে, তবেই কিন্তু কিছু ভালো ফল পাওয়া যাবে। এবং সেই ভালো ফলটাও যে একেবারে বিরাট রাতারাতি ভালো হয়ে যাবে তা নয়। এই যে সময়টা আমি যেমন বললাম, আগামী 1 মাস 29 পর 1 মাস 29 মার্চের পর 1 মাস একটু সময় সাপেক্ষ, পরিবর্তন হবে কিন্তু সময় লাগবে। যে কোনো কাজে আপনি যতটা এফর্ট দেবেন সেই পরিমাণ কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা একটু ধীর গতিতে হবে, কম থাকবে, এটা মনে রাখতে হবে। এবং তৃতীয় ভাবকে অ্যাক্টিভেট করার জন্য সমস্ত গ্রহ তৃতীয় ভাবকে অ্যাক্টিভেট করছে, যার কারণে মনোবল থাকবে, আগ্রহ থাকবে, কাজে কর্মে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা অনুভব করবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। কিন্তু কিছু দিক দিয়ে অবশ্যই সাবধান থাকতে হবে, যেমন ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন এই সময় কিছুটা খারাপ হতে পারে, বা সামাজিকভাবে কিছু সমস্যা এই সময় কিন্তু হতে পারে, কোনো বিবাদ বিরোধে যুক্ত হয়ে যেতে পারেন, বা অতি আগ্রহে কোনো বিরোধিতামূলক পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। সেই জায়গায় কিন্তু একটুখানি সাবধানে থাকতে হবে। অতি মনোবল বা অতি আগ্রহ, অতি উত্তেজনা কোনোটাই অতি ভালো না। তো সেই অতির জন্য কিছু সমস্যায় পড়তে পারেন, সেই জায়গায় সাবধান হতে হবে। আশেপাশের মানুষের সঙ্গে বা আপনার সামাজিক পরিস্থিতিতে কোনো বিবাদ বিরোধে এই সময় না যাওয়াই ভালো হবে। সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে প্রথম কথাই বলবো, এটা একটা সংকটময় সময়। 29 মার্চের পর থেকে 1 মাস এবং এখনও একটা সংকটময় সময় চলেছে। এবং বিশেষ করে এটা সব থেকে বেশি প্রভাবশালী হবে 29 মার্চের পর থেকে 1 মাস, অত্যন্ত সাবধানে থাকার সময়। এবং সিংহ রাশি যাদের, তাদের 7.5 ঢাইয়া শুরু হচ্ছে, নানা রকম সমস্যা প্রবলেম হবে। এবং এই অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত দ্বিতীয় ভাব অ্যাক্টিভেট হচ্ছে। অষ্টম ভাবের স্বরগ্রহ যে সংযোগ বা 6টি গ্রহের যে কনজাংশন, সেটা অষ্টম ভাবকে প্রভাবিত করছে এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে প্রত্যেকটি গ্রহ। বর্তমানে দ্বিতীয় ভাবে কেতুর গোচর চলছে এবং প্রত্যেকটি গ্রহ দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে। এর ফলে আমি বলবো যে অষ্টম ভাব অত্যন্ত সাবধান থাকা উচিত, শারীরিকভাবে, মানসিকভাবে, নিজের আয় উন্নতির দিক থেকে, বিশেষ করে সঞ্চিত অর্থ খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে কোনো রিলেশনের জায়গায় কিছু প্রবলেম, সেটা পারিবারিক রিলেশন, ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে কোনো সমস্যা, এবং সমস্যাটা মূলত হবে আপনার কথাবার্তা বা আচার আচরণে কিছু এমন কিছু থাকবে যার ফলে কিছু রিলেশন খারাপ হয়ে যেতে পারে। বাক সংযম এই সময় অত্যন্ত জরুরি। নিজের কথাবার্তায় সাবধান হতে হবে যাতে কোনো বিরোধিতামূলক পরিস্থিতি না তৈরি হয়, অপযশ হওয়ার, অসম্মানিত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষত যারা কোনো রাজনীতির সঙ্গে যারা যুক্ত, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা সরকারের সঙ্গে যারা যুক্ত, কোনো মন্ত্রী, নেতা ইত্যাদি যারা, তাদের জন্য এই সময়টা আমি বলবো সিংহ রাশি
এবং লগ্নের জাতক তাদের জন্য বলবো এই সময়টা অত্যন্ত সাবধানী সময়। যে কোনো পাবলিক ডিলিংস অত্যন্ত সাবধানী করা উচিত। সমাজ এবং পরিবার এই সব দিক, রিলেশন, এই সব দিকে নানা রকম সমস্যা হতে পারে। এবং অষ্টম ভাব দুর্ঘটনা হওয়ার যোগ, শারীরিক দিক থেকেও কিছু সমস্যা থাকবে। দ্বিতীয় ভাব খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই সাবধান হতে হবে, নাহলে পেটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মুখগহ্বর, মুখের ভিতরে কোনো সমস্যা, চোখ সংক্রান্ত কোনো সমস্যা ইত্যাদি হতে পারে। যারা কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন, যেমন যাদের কোনো প্রেশার, সুগার ইত্যাদি রয়েছে, বা যাদের হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে, এই সময় অত্যন্ত সাবধানে থাকতে হবে। সিংহ রাশি লগ্নের জন্য এই সময়টা আমি বলবো যে মে মাসের মিডল পর্যন্ত সময়টা খুবই সাবধানে থাকা উচিত এবং যে কোনো ডিসিশন সাবধানে নেওয়া উচিত। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে এই কনজাংশন এবং সপ্তম ভাব প্রভাবিত হচ্ছে, অত্যন্ত বিশেষ শক্তিশালীভাবে প্রভাবিত হচ্ছে। 6টি গ্রহের প্রভাব সপ্তমভাবে রয়েছে, 6টি গ্রহের এনার্জি রয়েছে, শক্তি রয়েছে। এবং রাশি লগ্ন প্রভাবিত হচ্ছে প্রত্যেকটি গ্রহের দ্বারা। কেতুর সঞ্চার চলছে এবং বাকি 8টি গ্রহেরও প্রভাব কন্যা রাশি এবং লগ্নের উপর পড়ছে। এর ফলে কন্যা রাশি এবং লগ্নের যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় অবশ্যই সাবধান হতে হবে। হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে কোনো সমস্যা, তাদের শারীরিক কোনো সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টা কন্যা রাশি লগ্নের জাতকদের শারীরিক সমস্যাও হওয়ার সম্ভাবনা থাকবে, শারীরিক দিক থেকেও সমস্যা হতে পারে। আয় উন্নতিতে সমস্যা, বাধা ইত্যাদি থাকবে। কাজে কর্মে বাধা থাকার সম্ভাবনা থাকবে, সেটা আপনি বিজনেস করুন বা চাকরি করুন, যে কোনোভাবে কাজকর্মে একটা বাধার সৃষ্টি হবে। আশানুরূপ ফল এই সময় পাবেন না। তবে যারা দূরযাত্রা করতে চাইছেন, এই সময় দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। দূর দেশে যারা যাত্রা করতে চাইছেন, কর্মসূত্রে যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময় কর্মসূত্রে দূরে কোনো যাওয়ার একটা সুযোগ এই সময় হবে। এবং যারা দূরে আছেন, জন্মস্থানের থেকে দূরে আছেন, তাদের জন্য এই সময়টা বিশেষ ক্ষতিকারক হবে না। অতএব কন্যা রাশি এবং লগ্নের জাতকদের বলবো বিশেষভাবে সাবধানে থাকা কথা। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কর্মের দিক থেকে, আর্থিক দিক থেকে, এই সব দিক থেকে সাবধানে থাকতে হবে। এবং বুধ বর্তমানে বক্রি হয়ে বক্র গতিতে গোচর করছে এবং এই কনজাংশনের মধ্যে বুধ রয়েছে। তো অতএব খুবই সাবধানতার সময় কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন হচ্ছে ষষ্ঠভাবে এবং এই কনজাংশনের প্রভাব থাকছে দ্বাদশ ভাব এবং ষষ্ঠভাবে। তো দ্বাদশ ভাবে যখন প্রত্যেকটি গ্রহের প্রভাব থাকছে, অতএব খরচের জায়গায় সাবধান হতে হবে। মেন্টাল টেনশন হবে, রাতে ঘুমের সমস্যা হবে। যাদের ঘুমের প্রবলেম রয়েছে এই সময় সেই প্রবলেম বাড়বে, ঘুমের সমস্যা হবে, টেনশন হবে। এবং ষষ্ঠ ভাব বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। আমি বলবো কোনোভাবেই কোনো বিবাদ, বিরোধ, এইসব ক্ষেত্রে নিজের এইসব দিক থেকে দূরে থাকা উচিত, বিরত থাকা উচিত। কোনো বিবাদ, বিরোধ, কোনো ঝগড়া, অশান্তির মধ্যে এই সময় পড়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, কিন্তু নিজেকে এগুলো থেকে দূরে রাখলে ভালো থাকবেন। এবং পঞ্চমপতি ষষ্ঠে প্রবেশ করছে এবং এই সময় এই কনজাংশনের মধ্যে শনির পার্ট রয়েছে, শনি রয়েছে এবং এই ষষ্ঠ গ্রহ রয়েছে। এর ফলে মানসিক কিছু সমস্যা থাকবে, ডিসিশন ভুল নেওয়ার সম্ভাবনা থাকবে এবং সন্তানের দিক থেকে কিছু চিন্তা এই সময় থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। দ্বাদশ এবং ষষ্ঠ ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে বিভিন্ন গ্রহের দ্বারা, সমস্ত গ্রহের দ্বারা দ্বাদশ ভাব, অর্থাৎ খুবই সাবধানতার সময়। এবং আয়ের জায়গায় কিছু প্রবলেম হবে, যেই সূত্র থেকে, যেই কাজ থেকে আপনার টাকা আসছে, আয় করছেন,
সেই জায়গায় কোনো প্রবলেম, কোনো সংকট এই সময় আসতে পারে। কর্মজীবনেও কোনো সংকট এই সময় আসতে পারে। অর্থাৎ তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রেও কিছু সমস্যা অবশ্যই থাকবে এবং খরচটা ব্যয়, অতি ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যয়টা প্রয়োজনে ব্যয় করুন, ব্যয়ের জায়গায় সাবধান হতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন হচ্ছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাবটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব এবং বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে একাদশ ভাবকেও প্রত্যেকটি গ্রহ অ্যাক্টিভেট করছে। প্রভাবশালী হচ্ছে প্রত্যেকটি গ্রহের এনার্জির দ্বারা একাদশ ভাব এবং পঞ্চম ভাবে এই কনজাংশন হচ্ছে। এর ফলে আমি বলবো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এই সময়টা একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময়, নানা রকম প্রবলেম এই সময় আসতে পারে এবং কর্মক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং নানা রকম চাপ, রেসপন্সিবিলিটি কর্মক্ষেত্রে বেড়ে যাবে। কিছু কিছু সমস্যা এই সময় কর্মক্ষেত্রে আসবে, সেই বিষয়ে সাবধান হতে হবে। এবং একাদশ ভাবকে, পঞ্চমী একাদশ ভাব আয়ের জায়গায়, অর্থাৎ কর্মক্ষেত্র যেখান থেকে আপনি আয় করছেন সেখানে কিছু প্রবলেম, টেনশন থাকবে। বড় ভাই বোনের সঙ্গে কোনো টেনশন হতে পারে, কোনো বন্ধুর সঙ্গে কোনো টেনশন হতে পারে। অনেক দিনের বন্ধু, খুব ভালো রিলেশন, দেখা গেল এই সময় হঠাৎ করে কিছু একটা টেনশন, কিছু একটা ইস্যু নিয়ে একটা মনোমালিন্য ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পঞ্চম ভাব সন্তানের ভাব, সন্তানের দিক থেকে চিন্তা ভাবনা, টেনশন ইত্যাদি থাকবে। প্রেম সম্পর্কে যারা আছেন এই সময় প্রেম সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এটা একটা সমস্যা হতে পারে। এবং যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা আমি বলবো কিছুটা প্রবলেম ফিল করবেন। পড়াশুনো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন, মানসিক কিছু প্রবলেম, পড়ার ইচ্ছে না হওয়া ইত্যাদির সমস্যা থাকবে। ধনুরাশি, ধনুলগ্ন। ধনুরাশি এবং লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে এই সংযোগ, অর্থাৎ এই কনজাংশন চতুর্থভাবে হচ্ছে। চতুর্থ ভাবকে প্রভাবিত করছে 6টি গ্রহ এবং সেই সঙ্গে দশম ভাবও প্রভাবিত হচ্ছে। এবং দশম ভাবের অধিপতি গ্রহ বুধ এখন অত্যন্ত ডিস্টার্বড হয়ে, দুর্বল হয়ে এই কনজাংশনের মধ্যে রয়েছে। অতএব কর্মের দিকে এবং পরিবারের দিকে, এই দুটো দিক থেকে বিশেষভাবে সমস্যা, টেনশন ইত্যাদি আসতে পারে। পারিবারিক কোনো সমস্যা, কোনো সংকট এই সময় হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম, কোনো সমস্যা হতে পারে। মায়ের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো প্রবলেম হতে পারে। পারিবারিক কোনো সমস্যা, কোনো ইস্যু এই সময় বিশেষভাবে চিন্তিত করতে পারে ধনুরাশি এবং লগ্নের জাতকদের। এবং দশম ভাবকে যেহেতু প্রত্যেকটি গ্রহ দশম ভাবকে প্রভাবিত করছে, এর ফলে কর্মক্ষেত্রে বিশেষ কোনো সংকট, সমস্যা এই সময় দেখা দিতে পারে। এবং অবশ্যই কর্মক্ষেত্রে, কর্মের ব্যাপারে আপনি চাকরি করুন বা বিজনেস করুন বা যে কোনো প্রফেশনে থাকুন, অবশ্যই কর্মের জায়গায় খুব খুব সাবধান হতে হবে, সজাগ এবং ফোকাস থাকতে হবে। তাহলে কিছুটা সমস্যা কম ফেস করতে পারেন। তো কর্মজীবনে কোনো সমস্যা আসা এবং পারিবারিক জায়গায় কিছু প্রবলেম, মায়ের দিক থেকে কোনো সমস্যা ইত্যাদি এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে ধনুরাশি এবং লগ্নের জাতকদের। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে বলবো তৃতীয়ভাবে এই কনজাংশন তৃতীয় ভাবকে প্রভাবিত করছে 6টি গ্রহ এবং নবম ভাবকেও প্রভাবিত করছে এই সমস্ত গ্রহ। নবম ভাবে বর্তমানে কেতু ট্রানজিট চলছে এবং সেই সঙ্গে নবম ভাবকে প্রত্যেকটি গ্রহই প্রভাবিত করছে। কেতুর উপর প্রত্যেকটি গ্রহের দৃষ্টি। এর ফলে মকর রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো এই সময় হাজব্যান্ড ওয়াইফের দিক থেকে কোনো সমস্যা, হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক প্রবলেম, যারা বিজনেস করছেন তাদের বিজনেসের জায়গায় কিছু সমস্যা, মকর লগ্ন এবং রাশির জাতকদের শারীরিক কিছু ইস্যু এই সময় হতেই পারে। তবে মকর রাশির যে সাড়ে সাথী এই
29 মার্চ অর্থাৎ 29 মার্চ 2025 সাড়ে সাতই শেষ হবে। শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশি যাদের তাদের সাড়ে সাতই শেষ হবে। ভাগ্যের একটা পরিবর্তনের শুরু হবে, অবশ্যই কিছু ভালো দিক তারা দেখতে পাবেন, সেটা শুরু হবে, জাস্ট সূচনার সময় এটা। কিন্তু এটা মনে রাখতে হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের যে যেহেতু তৃতীয় ভাব হচ্ছে পুরুষকারের ভাব, তো এই যে তৃতীয় ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে এই সব গ্রহের দ্বারা, 6টি গ্রহের দ্বারা, সেই ক্ষেত্রে আমি বলবো যে তৃতীয় ভাব মানে মনোবল, এই সময় আগ্রহ, মনোবল ইত্যাদি অতি হওয়ার সম্ভাবনা থাকবে। আমি আগেও বললাম যে কোনো জিনিস যেমন অতি ভালো না, অতি মনোবল অনেক সময় মিসগাইড করে, তো মিসগাইডেড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নিজের ইগোকে কন্ট্রোল করতে হবে এবং নিজের আত্মবল অতি হয়ে গেলে অনেক সময় সেটা অহংকারে পরিণত হয়, অনেক সময় সেটা ক্ষতিকারক হয়। তো সেই জায়গায় একটা সংযম মকর রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত দরকার। ভাগ্যে পরিবর্তন হওয়া বা যারা বিদেশ যাত্রার কথা ভাবছে এই সময় সেই বিদেশ যাত্রার প্রচেষ্টা করলে সেই সুযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সুযোগ পেতে পারেন। তো ভাগ্যের পরিবর্তন তো অবশ্যই হবে, কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতকদের আমি যেগুলো বললাম সেই দিকগুলোতে অবশ্যই একটু সজাগ থাকবেন, তাহলে কোনো বিপদে পড়বেন না, না হলে কোনো সমস্যা এই সময় কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কিছু জটিলতা হতে পারে, সজাগ থাকতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে জড়িত তাদেরও বলবো এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে। তবে হ্যাঁ, এই সময়টা মোটামুটিভাবে একটা ভাগ্য পরিবর্তনের একটা সূচনা হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং লগ্নের দ্বিতীয়ভাবে এই কনজাংশন হচ্ছে, এবং কুম্ভ যাদের রাশি, জন্মকালীন চন্দ্র যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে এই সময় কিন্তু সাড়ে সাতের যে লাস্ট ফেজ সেটা শুরু হবে, অর্থাৎ সাড়ে সাতের যে প্রবল যে পর্যায়টা, প্রবল যে ফেজটা, যেটা সব থেকে প্রভাবশালী ফেজ, সেকেন্ড ফেজ, সেটা শেষ হবে এবং থার্ড ফেজ শুরু হবে। তো কিন্তু দ্বিতীয় ভাবের এই কনজাংশন কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের নানা রকম সমস্যা, নানা রকম সংকট তৈরি করবে। কোন কোন দিকে সাবধান থাকতে হবে? দ্বিতীয় ভাব মানে সঞ্চিত অর্থের ভাব, দ্বিতীয় ভাব মানে বাক সংযোগ, বাক শক্তির ভাব, এবং দ্বিতীয় ভাব মানে রিলেশনের ভাব। এই সব জায়গায় কিছু প্রবলেম হবে, অর্থনৈতিক কোনো সমস্যা, সংকট এই সময় আসতে পারে, এবং বাক সংযম অত্যন্ত জরুরি, এটা মনে রাখতে হবে। কথাবার্তায় অবশ্যই সাবধান হতে হবে, না হলে আপনার যারা সাপোর্টার, আপনার যারা কাছের লোক, আপনার যারা ঘনিষ্ঠ লোক, তারা আপনার থেকে দূরে সরে যাবে। এই সময় এমনিতেই কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা মানে নিজের লোকেদেরও সহযোগিতা পাবেন না, কষ্ট পাবেন, নিজের লোকেদের থেকেও কষ্ট পাবেন। তাই এই সময়টা অত্যন্ত সাবধানে থাকতে হবে, এবং সঞ্চিত অর্থ হানি হওয়ার, সঞ্চিত অর্থ থেকে অর্থ নাশ হওয়ার কিছু সমস্যা এই সময় থাকবে, নাশ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সব দিকে অবশ্যই সাবধান হতে হবে। এবং শত্রুদের দ্বারা কিছুটা শত্রুদের দিক থেকে কোনো সমস্যা, কোনো বিরোধিতা এই সময় আসতে পারে, সেই জায়গায় কিছু সংকট থাকবে। হাজব্যান্ড বা ওয়াইফের দিকে কোনো প্রবলেম থাকার সম্ভাবনা থাকবে, এবং এই সময় যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের খুব প্রবলেম থেকেছে, কারণ সাড়ে সাতির একটা ভাইটাল ফেজ চলেছিল, যাদের খুব সমস্যা থেকেছে, বা যারা চাইছেন সেপারেট হতে, বা যারা সেপারেটেড হয়ে আছেন, ডিভোর্স হয়নি, ডিভোর্সের চেষ্টা করছেন, এই সময় হতে পারে সেই ডিভোর্সও হওয়ার সম্ভাবনা থাকবে। তো স্বামী বা স্ত্রীর তরফে কোনো অসুস্থতা, কোনো শারীরিক প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে।
কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের যারা বিজনেস করছেন এই সময় অত্যন্ত সতর্ক হতে হবে এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের তরফ থেকে কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কুম্ভ রাশি এবং লগ্নের জন্য আগামী 1 মাস অতি সতর্ক থাকা উচিত এবং মে মাসের মিডল পর্যন্ত আমি বলবো বিশেষভাবে আর্থিক দিক থেকে, রিলেশনের দিক থেকে সতর্ক এবং ফোকাসড থাকা উচিত। মীন রাশি, মীন লগ্ন। মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে কি বলবো, মীন রাশি এবং মীন লগ্ন অত্যন্ত সংকটময় একটা সময় বেশিরভাগ জাতকে। তার কারণ এই রাশির উপরেই এই যে কনজাংশন, এই কনজাংশন হচ্ছে রাশির উপরে এবং সপ্তম ভাবকেও প্রভাবিত করছে। প্রত্যেকটি গ্রহ সপ্তম ভাবকে প্রভাবিত করছে এবং সে কেতুর ট্রানজিট চলছে সপ্তম ভাবে, কেতুর উপরে প্রত্যেকটি গ্রহের দৃষ্টি। সর্বদিক থেকে আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের সাবধানে থাকার সময়। এরপরেও যখন এই ট্রানজিট অর্থাৎ এই কনজাংশন যখন কেটে যাবে তখন আবার শনি এবং রাহুর একটা কনজাংশন চলবে মে মাসের মিডল পর্যন্ত। খুবই সাবধানে শারীরিকভাবে, মানসিকভাবে, ডিসিশন নেওয়ার ব্যাপারে সর্বদিক থেকে, পারিবারিক দিক থেকে, রিলেশনের দিক থেকে, সর্বদিক থেকে অত্যন্ত অত্যন্ত সাবধানে থাকার সময়। অনেকে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন এই সময় হয়তো বিদেশে যেতে পারেন, জন্মস্থানের থেকে দূরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায় সংকট এবং কর্মক্ষেত্রে সংকট হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা থাকবে। তো অতএব আমি বলবো এই সময়টা অত্যন্ত সংকটের সময়, সর্বদিক থেকে, সব দিক থেকে সাবধানে থাকতে হবে। শারীরিক, মানসিক, ব্যবহার, কথাবার্তা সর্বদিক থেকেই সাবধানে থাকতে হবে। পারিবারিক দিক, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিক, সর্বদিক থেকে সাবধানে থাকতে হবে। তো অতএব মীন রাশির ক্ষেত্রে আমি বলবো এটা অতি সংকটময় একটা সময়। আগামী মে মাসের মিডল পর্যন্ত খুব সাবধানে থাকুন। সর্বদিকে সজাগ সচেতন থাকলে সময়টা কাটাতে পারবেন। মোটামুটি কষ্টকর একটা বিরাট কষ্টকর পজিশানে পড়বেন না। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম সামগ্রিকভাবে এই কনজাংশন, সামগ্রিক দিক থেকে বা আমাদের ব্যক্তিগত দিক থেকে রাশি লগ্ন অনুসারে কিভাবে প্রভাবিত করতে পারে আলোচনা করলাম। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার রিলেটিভ এবং আপনার বন্ধুদের দেখারও সুযোগ করে দেবেন এবং কমেন্টও করবেন। অনেকেই কমেন্ট করছেন, আমি একদিন ভিডিও করব শুধু আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। কমেন্ট অবশ্যই করবেন। এবং এখানে আমি একটা কথা বলবো, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে গাইডেন্স এবং পূর্বাভাস। এবং আরেকটি কথা, আমি একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো, সেটা হচ্ছে সবার জন্য এই যে আলোচনা, ট্রানজিট সাপেক্ষে যে আলোচনা করা হয় রাশি লগ্ন হিসেবে, সেটা সম্পূর্ণভাবে একটা সাধারণ আলোচনা, সাধারণ বিচার। এটা মনে রাখতে হবে। এই সাধারণ বিচারের ক্ষেত্রে যাদের যেই রাশি লগ্ন হিসেবে যদি ভালো বলা হয়, কিন্তু আপনার জন্ম ছকে যদি দেখা যায় যে গ্রহ পজিশন সেরকম না, আমি এই ক্ষেত্রে বলছি, আজকের যে কনজাংশনের যে ভিডিও করলাম, যে আলোচনা করলাম, সেই পরিপ্রেক্ষিতে বলছি যে যদি গ্রহ কন্ডিশন যদি ভালো না থাকে, যদি দশা ভালো না চলে, তাহলে কিন্তু যে নেগেটিভ দিকগুলো বললাম রাশি লগ্ন অনুসারে সেই নেগেটিভ দিকগুলো বেশি আপনাকে প্রভাবিত করবে, অর্থাৎ খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কিন্তু যদি আপনার দশা ভালো চলে বা আপনার গ্রহ পজিশন যদি জন্মছকে ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী যদি আপনার এই সময়টা সংকটময়ও হয়, তাহলেও কিন্তু সেটা অনেকটা আপনার মানে কন্ট্রোলের মধ্যে থাকবে, সহ্যের মধ্যে থাকবে। তার কারণ আপনার দশা অন্তর্দশা ভালো চলছে এবং আপনার গ্রহ পজিশন ভালো। তো অতএব এই যে সাধারণ বিচার করা হয় রাশি এবং লগ্ন সাপেক্ষে,
যে ট্রানজিট নিয়ে যে আলোচনা করা হয় সেটা একেবারেই সাধারণ বিচার, এটা অবশ্যই মনে রাখতে হবে। অনেকে নানা রকম প্রশ্ন করছেন, সেই সুবাদে আমি বললাম এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পার্সোনাল হরোস্কোপ এবং দশা অন্তর্দশা, এটা একটু মনে রাখতে হবে। আজ এই পর্যন্তই। তার আগে আবার সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউবের বন্ধু, তাদের আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবং যারা আমার ফেসবুকের বন্ধু, তাদেরও অনুরোধ করব আমার ফেসবুকের পেজটি যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন। নমস্কার।